দেখা দেখা যাক না ওর এমপি পদ কতদিন থাকে। আজকে তো হাইকোর্টে এসেছিলাম, তো ওর এমপি পদই থাকবে না। প্রত্যেক দিন নাকি রাত্রিবেলায় ড্রিঙ্কস করে ভাইপো পিসির দরজায় গিয়ে লাথি মারে, কবে আমাকে মুখ্যমন্ত্রী করবি। আর অভিষেক ব্যানার্জি এসব কথা বলার মতো থাকবে না, কারণ ওর পাশে কোনো মিডিয়া আসবে না, মাইক্রোফোনও থাকবে না, কারণ ও তিহার জেলে থাকবে। এবং এটাই জানবেন, এটাই শেষ ইলেকশন মমতা ব্যানার্জি। একজন তিহার জেলে যাবেই, আর একজন অ্যাসাইলামে যাবেই। অভিষেকের কথাই কি আবার, ওইটা তো অভিষেককে উনিই বলেছেন যে তুই তাড়াতাড়ি এরকম একটা বিবৃতিতে, তারপর আমার তুলতে সুবিধা হবে। নইলে তো একটা মানে ফ্যাসাদে পড়ে গেছে না, সে ফাটা বাসে পা আটকে গেছে, ধর্ণা মঞ্চ করছে, দেখছে তার কোনো মানে সমাজে সেটা কোনো প্রভাব ফেলতে পারছে না। এই রৌদ্রের মধ্যে উনি ধর্ণা মঞ্চ করছেন এখন ফালতু ইস্যু নিয়ে। হ্যাঁ, সেটা তো মানুষের কাছে উনি আরো সে বালখিল্য পর্যায়ে নিয়ে গেছেন। বাধ্য হয়ে অভিষেকেই বলেছেন। আর মা ছেলের সম্পর্কেও তো যদি কারো কোনো বিষয়ে থাকে, তো সেই টাইপেরই তো হবে যে তুই মাকে বাঁচাতে ছেলেই তো এগোবে না। তো এক্ষেত্রে অফিসিয়ালি পিসি ভাইপো পিসিকে বাঁচাতে ভাইপোর তো এরকম করবেই। মমতা ব্যানার্জির প্ল্যান। মমতা ব্যানার্জি ধর্ণা মঞ্চ থেকে বলছেন যে আমি আছি বলে আপনারা ভালো আছেন, নয়তো একটা সম্প্রদায় রয়েছে যারা একজোট হলে কয়েক সেকেন্ডে সব শেষ করে দিতে পারে। কোন সম্প্রদায়? ও মুসলিম সম্প্রদায়কে বলছে, সেরকমই তো কথাটা শুনে বলছে। আর উনি কাদের বলছেন? হিন্দুদেরকে বলছেন। যদি এই টাইপের কোনো কথা বলে থাকেন, তো আমার মনে হয় যে ওনার এগেনস্টে এফআইআর করা উচিত, কমপ্লেন করা উচিত। আমি শুনিনি কথাটা, আমি একটু বাইরে ছিলাম। যাই হোক, যদি এরকম বলেন উনি আর কি, তো আর দ্বিতীয় কথা হচ্ছে মুসলিমদেরও প্রতিবাদ করা উচিত। কারণ উনি হিন্দু মুসলিমদের মধ্যে যে ফ্রিকশনটা আনছেন, রমজান মাস এখন মুসলিমদের কাছে পবিত্র মাস, তো এই সময় মুসলমানদেরকে পুরো হিন্দু সমাজের কাছে ঘৃণার পাত্র করে দিচ্ছেন মমতা ব্যানার্জি। তা সমস্ত মুসলিমদের উচিত মমতা ব্যানার্জির বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে এবং ওনার এগেনস্টে লিগাল স্টেপ নেওয়া। মুসলমানরা কি তাহলে কি মানে মমতা ব্যানার্জির হাতের পুতুল, যে ওদেরকে ওদের জুজু দেখিয়ে হিন্দুদেরকে কাছ থেকে ভোট নেবে মমতা ব্যানার্জি? দেখুন, অ্যাকচুয়ালি এত নিচু স্তরের রাজনীতি পিসি ভাইপোর, যে আমরা যারা এসছি লেখাপড়া শিখে, হ্যাঁ, একটা মানুষের জন্য কিছু করার জন্য, আমাদের মাঝে মাঝে নিজেদেরই রাজনীতিবিদ হিসেবে লজ্জা লাগে পরিচয় দিতে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির অ্যাক্টিভিটিস। মমতা ব্যানার্জি বলছেন টাকা দিয়ে ভোট কেনা যায় না, যারা টাকা দিয়ে ভোট কিনতে চাইবে বা আমাদের কিনতে চাইবে তাদের উপর নজর রাখবো। টাকাটা দিচ্ছে কে? কারা কিনছে ভোটটা? ওনার ভাইপো কত কোটি টাকা খরচা করেছে 2014 সাল থেকে যখন দাঁড়িয়েছে, 2019-এ দাঁড়িয়েছে, 2024-এ দাঁড়িয়েছে, কোটি কোটি টাকা। ইভেন ইলেকশন কমিশনের অফিসারদেরও কিনে নিয়েছে, সেন্ট্রাল ফোর্সের কমান্ডারকেও কিনে নিয়েছে। রাজ্য স্তরে কর্মচারীদের চাকরির ভয়, ট্রান্সফার এসব দেখিয়ে। কিন্তু যারা ইলেকশনের সময় যেসব ছিল, প্রমাণ আছে আমাদের কাছে। আমরা অলরেডি আগে যে সিএসসি ছিল রাজীব কুমার, যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে বলে নাকি ডায়মন্ডে রাহুল গোস্বামীকে সার্টিফাই করেছিল, তার এগেনস্টে আমি ভিজিলেন্সে কমিশনে কমপ্লেন করেছি যে ওনার বিরুদ্ধে তদন্ত করা উচিত। ধর্ণা মঞ্চ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে শুভেন্দু অধিকারী, তিনি নাকি কোনোদিন শুভেন্দু অধিকারী হতেই পারতেন না যদি না মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদের হাত তার মাথায় থাকতো। দেখুন, কল্যাণ ব্যানার্জি কি বলেছেন, যে ভদ্রলোক রাত 8টার পরে যে অসুস্থ থাকেন, যার কথাবার্তার মধ্যে কোনো শালীনতা বোধ থাকে না, তার কথার উত্তরটা না দেয় বেটা। শুভেন্দু অধিকারী আমাদের নেতা, উনি আছেন, 5 বছর আগে থেকে ছিলেন এবং থাকবেন। তার আগের অতীত সম্পর্কে আমাদের জানার দরকার নেই, উই হ্যাভ নট ইন্টারেস্ট অ্যাবাউট দ্যাট। এবং আমার মনে হয় যেহেতু শুভেন্দু অধিকারী আমাদের নেতা, তার বিরুদ্ধে কিছু যদি বলে,
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা অন্য কেউ হোক, সেটা আমাদের গায়ে লাগবে। আমি ওনাদের রিকোয়েস্ট করব যে ব্যক্তি আক্রমণ করবেন না। সেই ছোটবেলায় ঠাকুমাদের কাছে একটা প্রবাদ বাক্য শুনতাম যে চালনি কয় ছুঁচকে, তোর পিছনে কেন ছেদা। তা মমতা ব্যানার্জি এবং তার দলবলের নেতাদের এই কথাগুলো শুনলে নিজেরই আমাদের সেই কথা, প্রবাদ বাক্যটার কথা মনে পড়ে। যে যারা এত দুর্নীতিগ্রস্ত, এত করাপ্টেড, এত নোংরা, তারা কি করে অন্যের সমালোচনা করে? শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী, উনি একজন রেসপেক্টেবল পার্সন। ওদের বাড়ি একটা ঘরানা আছে, একটা বনেদি বাড়ি, আভিজাত্য বাড়ি, কোনো খাল পাড়ের ধারে বাড়ি নয়, টালির চালার বাড়ি নয়, যে পরে মানুষকে লাভ বাজি দিয়ে কোটি কোটি টাকা করবে তার ভাইপোরা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এগুলো ভাবা দরকার আছে। আসলে বেসিক্যালি লোকটা একটা অদ্ভুত টাইপের। বলুন। এসআইআর ইস্যুতে 200 জন মারা গেছেন, তার মধ্যে 50% হিন্দু। একনায়কতন্ত্র চালিয়ে দেওয়ার জন্য সকলের ওপর অত্যাচার করছেন, কিন্তু এই মাটি থেকেই 26-এর নির্বাচনে ভোটে জিতে নতুন করে স্বাধীনতা আন্দোলন শুরু করবো আমরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। ওকে, নির্বাচন কমিশনের অফিসারদের না হয় কিনে নিয়েছিল, সে সেট আপটা এবার চেঞ্জ হয়ে গেছে। এখন তো আরজি আফতাব নেই। তোর কি ইলেকশন কমিশনের ডেটাবেস কি ওর কাছে পৌঁছে গেছে এসআইয়ের, যে কত পার্সেন্ট হিন্দু আছে, কত পার্সেন্ট মুসলিম আছে? ও তথ্য করতে পারছি যে 50% হিন্দু বাদ গেছে। ইলেকশন কমিশনে বা ওর এগেনস্টে স্টেপ নিচ্ছে না কেন ভুল তথ্য দেওয়ার জন্য? আমি তো অবাক। দেখুন, যারা বাদ গেছে, কে হিন্দু কে মুসলমান হিসেবে বাদ যায়নি। যারা নথি দেখাতে পারেনি তাদেরকে বাদ গেছে, এবং তার জন্য তারা পরবর্তীকালে তাদের কাছে সত্যি সত্যি নথি যদি থাকে, তার জন্য প্রক্রিয়া আছে। আর অভিষেকের এত কেন? ও নাকি 7 লক্ষ ভোট জিতেছে, নাকি 90% ভোটার নাকি ওর সাথে। তা যদিও ওখানে 10-20 হাজার, একই তো ডায়মন্ড হারবারে 3 লক্ষ ভোটার বাদ দেওয়ার কথা ছিল, সেখানে তো 1,16,000 মাত্র গেছে। ম্যাক্সিমাম ভোটার তো রয়েছে, ওদের তো টেনশনে তো কিছু নেই। অভিষেক ব্যানার্জি অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা হচ্ছে ফ্রড। ও ডায়মন্ড হারবার লোকেদেরকে পুরো ঠকিয়ে ওখানে রাজত্ব করছে, ডেভেলপমেন্টের টাকাগুলো লুটপাট করছে ও এবং ওর দলবল। এবং বিজেপি ক্ষমতা আসার পর কোনোটা ছাড়া হবে না। ওর প্রত্যেকটা অ্যাক্টিভিটিসকে, যতই কিছু লোককে টাকা দিক, যতই আমাদের মতো লোকদের সাপ্রেস করার চেষ্টা করুক, প্রত্যেকটা ইঞ্চির হিসাব নেওয়া হবে, এটা মাথায় রাখবেন। বলা হচ্ছে দিল্লির কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র অনেক বড়, আপনারা বুঝতেই পারছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই যে ভোটার কার্ড বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এরপর যখন ব্যাংকে যাবেন, কেওয়াইসি করাবেন, ভোটার কার্ড চাইবে, দিতে পারবেন না, তখন নরেন্দ্র মোদীর সরকার আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফ্রিজ করে নিজের অ্যাকাউন্টে টাকা নিয়ে নেবে। দেখুন, অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে একটা অশিক্ষিত, এটা ক্লাস 8-এ সব সাবজেক্টে ফেল করা কোনো ব্যক্তির, এটা মেয়ার একটা উচ্চ মাধ্যমিক পাস ছেলের কথা মানুষ বিশ্বাস করে না। ও কি পাগলের মতো বকছে, তাই নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো জানার দরকার নেই। মানুষ বোঝে যে অভিষেক ব্যানার্জি কি বা ওর পিসি কি, এবং এই 15 বছরে এই জিহাদি সরকারটা, পিসি ভাইপোর এই দুর্নীতিগ্রস্ত সরকারটাকে অতি অবশ্যই হটানোর প্রক্রিয়া চলছে এবং চলবে। অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে আপনার যদি মনে হয় যে আমরা পরিবারতন্ত্রের রাজনীতি করি, সংসদে বিল আনুন, আমি সেই বিলে সই করে রাজনীতি ছেড়ে দেবো। ও কিসের বিল সই করবো? আগে দেখা যাক না ওর এমপি পদ কদিন থাকে। আজকে তো হাইকোর্টে এসেছিলাম, তো আজকে আমরা যে সমস্ত এভিডেন্স আমাদের লয়ার মাননীয় সিনিয়র অ্যাডভোকেট বিল্লদল ভট্টাচার্য দেখিয়েছেন, ওদের লয়াররা তো টাইম চাইছে বারবার, ওদের অ্যাডভোকেটরা বারবার টাইম চাইছে না, আমরা কাগজ পাইনি, আমরা রিপ্লাই পাইনি, আমরা সার্ভিস কপিগুলো আবার দেখিয়ে দেওয়া হলো যে না করা হয়েছে। যা কতদিন বাঁচবে? 5 বছর তো, সবে তো 2 বছর হয়েছে, 5 বছর তো প্রমাণ করে দেখিয়ে দেবো যে ছাপ্পা ভোটেও জিতেছে। মানুষকে গণতান্ত্রিক উপায়ে ভোট করতে দেয়নি। ও এখানে 3 লক্ষ ভোটে মিনিমাম হারতো। ও বিভিন্ন লোককে টাকা পয়সা দিয়ে পারচেস করে, ও পুরো অসৎ উপায়ে, সে ঘরের হোক আর বাইরের হোক, সমস্ত লোককে কিনে ও মনে করেছে যে এইভাবে ও বারবার এমপি হবে। এটা হতে দেওয়া যাবে না। সাহসী আক্রমণ যেভাবে আমি করছি ওর এই ভোটে জেতা নিয়ে, ওর এমপি পদই থাকবে না, তো আর ওর কি অবশ্যই করবে? আর পরিবারতন্ত্র কিভাবে দেখাবে? কেউ জানে না যে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির সম্পর্কটা কি? কিভাবে অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্য উঠে পড়ে লেগেছে মমতা ব্যানার্জি। ওর যা সিকিউরিটি গার্ড আছে তাদের মধ্যে অনেক আমার পরিচিত লোক আছে। কালীঘাটে ওখানে যা সিকিউরিটি অফিসাররা আছে, অনেকে আমার সঙ্গে বলে
প্রত্যেক দিন নাকি রাত্রিবেলায় ড্রিঙ্কস করে ভাইপো পিসির দরজায় গিয়ে লাথি মারে, কবে আমাকে মুখ্যমন্ত্রী করবি। শুনেছি, শোনা কথা। যার জন্য দরজা বন্ধ রেখে দেয়, একবার দরজা খুলেছিল নাকি মাথা ওই জন্য দেয়ালে ঠুকে দিয়েছে, ফেটে গিয়েছিল। তা পিসি ভাইপোর এই নাটক, এটা যতদিন পরে চলুক, এই ভোটের পরে চলবে না। একজন তিহার জেলে যাবেই, আরেকজন অ্যাসাইলামে যাবেই। এটা জেনে রাখবেন। গণতান্ত্রিক ভাবে বিজেপিকে এর আগেও দফায় দফায় জবাব দিয়েছি, এবার এক দফায় ভোট করিয়ে দেখুন, সকাল থেকে রাতের মধ্যে রাজনৈতিকভাবে মাজা, কোমর, শিরদাঁড়া সব ভেঙে দেবো বিজেপির। দেখুন, তৃণমূলের যখন এবারে ইলেকশনে হারবে, তৃণমূল বলে কোনো দল থাকবে না। আর অভিষেক ব্যানার্জি এসব কথা বলার মতো থাকবে না, কারণ ওর পাশে কোনো মিডিয়া আসবে না, মাইক্রোফোনও থাকবে না, কারণ ও তিহার জেলে থাকবে। শুধু এখন বলছে বলুক। যখন প্রদীপ যখন নিভে যায়, তখন শেষ নিভে যাওয়ার সময় দপ করে জ্বলে ওঠে। তো অভিষেক ব্যানার্জিকে আর মমতা ব্যানার্জিকে জ্বলতে দিন, ওদের সময় শেষ, এটা মাথায় রাখবেন। অমিত শাহকে নিশানা করে তিনি বলেন যে আপনারা কি দুর্নীতিমুক্ত সরকার করবেন? আপনার ডান দিকে বাম দিকে বসে থাকা নেতারা তো এক একটা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, আপনি নিজেই তো জেল খাটা আসামি, আপনারা আবার দুর্নীতিমুক্ত সরকার করবেন? দেখুন, অমিত শাহকে ও কি বলেছে না বলেছে, আই হ্যাভ নো ইন্টারেস্ট অ্যাবাউট দ্যাট। পুজো চাই চিত হয়ে শুইতে, তার জন্য অভিষেক ব্যানার্জির মতন একটা মায়ার উচ্চমাধ্যমিক পাস, একটা চিটার, সে বসে অমিত শাহকে সঙ্গে নিজেকে তুলনা করতে চায়। আর অমিত শাহ কাজ নেই যে ওর বিষয়ে কথা বলবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে রাজ্যপালকে মুখ্যমন্ত্রী একদিন বলেছিলেন যে আমি কোনদিন রাজভবন যাবো না, ওনাকে দেখলে আমার ভয় হয়। সেই রাজ্যপালের সঙ্গেই গতকাল গেস্ট হাউসে তিনি দেখা করতে গেছিলেন, অভিনন্দন জানিয়েছেন। কি বলবেন এই বিষয়ে? বিদায়ী রাজ্যপাল অ্যাকচুয়ালি আপনার মমতা ব্যানার্জি নিজে তো জানে, নিজেও তো খুব ভালো করে জানে যে কি বলে, ও নিজেও জানে। বিদায়ী রাজ্যপালকে উনি গেছেন, ওনাকে, এটা তো কারসি, এটা তো করা উচিত, এটা নিয়ে তো কোনো আমাদের আপত্তি নেই। কিন্তু উনি রাজ্যপালকে কি বলেছিলেন, ফলস একটা শ্লীলতাহানি কেস দেওয়া হয়েছিল ওনাকে উস্কাতে গেছেন হয়তো, যে আপনাকে সরিয়ে দেওয়া হচ্ছে। মহিলার মাথায় অনেক বুদ্ধি, তো দুর্বুদ্ধি তো কম নাই ওনার মাথায়, না? এই যে রাজ্যপালের পদত্যাগ, সেখান থেকে মুখ্যমন্ত্রী বলছেন উনি অনেক পণ্ডিত মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, দ্বিচারিতা করা হচ্ছে ওনার সঙ্গে, ঠিক হচ্ছে না এটা। সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্টে বুঝবে, ওনার এত কিসের আছে, ওনার তো কোনো প্রয়োজন নেই। তো ওনার যদি এতই দরদ থাকে, ওনাকে বলুন না তৃণমূলে যোগ দিয়ে দিতে, যদি উনি রাজি থাকেন বিদায়ী রাজ্যপাল। অদ্ভুত বিষয়, সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করবে কাকে রাজ্যপাল রাখবেন, কাকে রাখবেন না। কেন এই রাজ্যপাল থাকলে ওনার কি সুবিধা হতো নাকি? এখন যিনি এসছেন তিনি পোড় খাওয়া দুধায় আইপিএস। এবং এটা মাথায় রাখবেন যে এবারে ভোটটা কিন্তু সেরকমই হবে। এটাই মমতা ব্যানার্জির একটা আতঙ্কের কারণ হতে পারে, যার জন্য উনি এই সমস্ত ভুলভাল বলছেন। মার্চ মাসের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় বাহিনী এসছে রাজ্যে, কিন্তু দেখা যাচ্ছে প্রিপোল ভায়োলেন্স সেটা কোনো অংশেই কমছে না। গতকাল গঙ্গাসাগরে একজন বিজেপি কর্মীকে শুট আউট করা হয়েছে। গঙ্গাসাগরে যাকে মারা হয়েছে, অ্যাকচুয়ালি আমি যখন জেলা সভাপতি ছিলাম, ওনাকে আমি বিধানসভার ইনচার্জ করে এসেছিলাম। ত্রিলোকেশ ঢালি, গঙ্গাসাগরে তো অ্যাকচুয়ালি তৃণমূলের খুব অত্যাচার হতো। ওখানকার যিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন, ওখানকার এমএলএ বঙ্কিম হাজরা, ওনার একটা জামাই ছিল স্বপন বলে, সে তার ক্রিমিনাল বাহিনী নিয়ে খুব অত্যাচার করতো। তো অত্যাচারগুলো আমি সব থামাই, এবং ওখানে যে বাড়িটাতে বেস করে আমাদের ওখানটা, কারণ বিজেপির তো তখন মানে আমি 2016, 17, 18 কথা বলছি, তখন তো বিজেপির অফিস অত ছিল না। তো ওই ওনার বাড়িটা অটল ভবন নামে, অটল বিহারী বাজপেয়ীর নামে, ওই বাড়িটা বেস করে আমি গঙ্গাসাগরে বিজেপিটাকে স্প্রেড করাই। এবং গঙ্গাসাগরে প্রাইমারি মেম্বারশিপে আমার মনে হচ্ছে 56,000 প্রাইমারি মেম্বারশিপ হয়েছিল একটা বিধানসভাতে 2019 সালে লোকসভা ভোটের পর, যে প্রাইমারি মেম্বারশিপ ড্রাইভ হয়েছিল। তো এই ত্রিলোকেশ দাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, খুব ভালো লোক, ডেডিকেটেড লোক, অজাত শত্রু, এবং চিনুক আর না চিনুক কোনো লোককে উপকার ছাড়া উনি ক্ষতি করবে না। নিজে মানে আমাদের দেখেছি যে যখনই গঙ্গাসাগরে কেউ যেত, আমি ফোন করে বলে দিতাম, তাদেরকে খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা, ফ্রিতে সব ব্যবস্থা উনি করতেন। বিভিন্ন রাজ্য থেকে লোকেরা আসতো, কৈলাসজি, শিবপ্রকাশজি, অনেক লোককে পাঠিয়েছেন, ওখানটা গিয়ে আমাকে বলেছেন, আমি তাদের ব্যবস্থা করেছি। তো তাকে আজকে সকালে গুলি করা হলো। অ্যাকচুয়ালি উনি প্রার্থী হিসেবে উনি আবেদন করেছেন, আর ক্যান্ডিডেট হিসেবে যথেষ্ট ভালো। এবং গঙ্গাসাগরে যা পরিস্থিতি আছে, এবার সাগর সিটটা আমরা জিতে যাব।
তো দেখতে হবে, এটা ইনভেস্টিগেশনের পর্যায়ে থাকতে হবে যে উনি ক্যান্ডিডেট যাতে না হতে পারেন এই জন্য গুলি করে ওকে মেরে ফেলার ধান্দা করছিল কিনা। কারণ উনি তো কারো কোনো ক্ষতি করেননি। তা সেই লোকটাকে একটা জিওগ্রাফিতে মাস্টার ডিগ্রি হোল্ডার, যে সারা জীবন লোকের জন্য উপকারে করেছে, কার কত বিপদ আপদ, করোনা থেকে সময় আমি নিজে দেখেছি, সমস্ত সময়, আমফানের ঝড়ের সময়, সেই লোকটাকে হঠাৎ গুলি করলো কেন? তা একটাই তো কারণ, সে বিজেপির ডেডিকেটেড কর্মী এবং সে প্রার্থী হিসেবে নাম দিয়েছিল। হয়তো তৃণমূল মনে করেছিল যে উনি ক্যান্ডিডেট হলে হেরে যাবে, অতএব সরাও কোনো, ওকে যদি আহত হয়ে যদি না প্রার্থী হতে পারে, বাই চান্স যদি নাম হয়ে যায়, তাহলে, কারণ ক্যান্ডিডেট হিসেবে তো অনেকেই জমা দিচ্ছে, কার ভাগ্যে কি শিখে চলবে সে তো যারা নির্বাচন কমিটি ওরাই জানবে। তো এটা যদি বাই চান্স হয়ে যায়, একটা পথের কাটা সরিয়ে দেওয়া হলো আর কি। তৃণমূল ছাড়া আর অন্য কেউ করবে না, এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। আর এই তৃণমূলের আমলে প্রচুর বাংলাদেশে মুসলিম সাগরে গিয়ে ডেরা বেঁধেছে, এদের মধ্যে অনেক রোহিঙ্গাও আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। প্রচুর মুসলিম ইনক্রিজ হয়ে গেছে গঙ্গাসাগরটা। তো এখানে নতুন মসজিদ হয়েছে, মসজিদে মাইক লাগিয়েছে, গত এই তৃণমূলের আমলে গত 7-8টা মসজিদ তৈরি হয়েছে ওখানটায়। আপনি স্যাটেলাইট পিকচারে গুগল সার্চে গিয়ে দেখবেন যে এই 10 বছরের মধ্যে কতগুলো মসজিদ হয়েছে ওখানটায়। সেই গঙ্গাসাগর পবিত্র জায়গা, সেখানে হিন্দুদেরই এখন তারা যেন বহিরাগত হয়ে গেছে হিন্দুরা। প্রত্যেকটা জায়গায় এটা হচ্ছে গঙ্গাসাগরের অন্যতম উদাহরণ। আমি তো আপনাদের মধ্যে মানে আবেদন করবো সেন্ট্রাল গভর্নমেন্টকে, আমি অলরেডি লেটার হয়েছি যে গঙ্গাসাগরটা যেহেতু একটা দ্বীপ, লাক্ষাদ্বীপের মতো এটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করুক। যদি বাকি হিন্দুদের ওখানে বাঁচানো যায় এবং গঙ্গাসাগর একটা পবিত্র হিন্দুদের জায়গা, সেই জায়গাটাকে যদি ঠিকঠাক রাখা যায়, নইলে মুসলিমরা সব দখল করে নেবে, বাংলাদেশি মুসলিমরা এই তৃণমূলের আমলেই। ওদের যা অত্যাচার আপনি চিন্তা করতে পারবেন না। স্যার, শেষ প্রশ্ন। সারদা কাণ্ডের সময় আমরা দেখেছি যে রাজীব কুমারকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি রাজ্যসভার প্রার্থী করা হলো রাজীব কুমারকে। কোথাও গিয়ে তিনি ভয় পাচ্ছেন, সেই কারণেই কি এরকমের মানে এই ধরনের পদক্ষেপগুলো নিচ্ছেন? কখনো আইপ্যাকে গিয়ে ফাইল নিয়ে চলে আসছেন, কখনো মানে রাজীব কুমারকে। এতে ভয়ের কিছু নেই, এটা গিভ অ্যান্ড টেক পলিসি। রাজীব কুমার এতদিন ধরে তার একদম বিশ্বস্ত, আপনার কি বলবো, বিশ্বস্ত একটা পেট ডগের মতন মমতাকে সার্ভিস দিয়েছে, মমতা ব্যানার্জিকে। তো তার জন্য তো দিতেই হবে না, এই জন্য এগুলো একটা একটা দিতে হয় আর কি। এটা অন্য কোনো ভয় পাওয়ার জন্য নয়। মমতা ব্যানার্জি ভয় পেয়েছে এসআইআরকে, মমতা ব্যানার্জি ভয় পেয়েছে রাজ্যপালের পরিবর্তনকে, যে একজন আইপিএস কে, দুধে আইপিএস অফিসারকে নিয়ে আসা হলো। মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন সাধারণ জনগণকে, কারণ 90% মানুষ এখন চাইছে তৃণমূল উঠে যায়, উৎখাত হোক, যেই পারে আসুক, তৃণমূল যেন না থাকে। আর সিপিএম তো শেষ। কদিন আগে দেখলেন না যে প্রতিকুর রহমান, যে আমার সঙ্গে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী ছিল, তাকে অভিষেক নিয়ে নিল। আমি ভেবেছিলাম প্রতিকুরের মেরুদণ্ডটা একটু শক্ত আছে, শিক্ষিত ছেলে, মুসলিম সমাজে এমনি শিক্ষিত ছেলে, ভালো ছেলে খুব অভাব। তা প্রতিকুরকে এই কারণে আমার ভালো লাগতো। আমাকেও দাদা ছাড়া কথা বলেনি, মিথ্যা কথা বলবো না, যথেষ্ট সম্মান করে। তা আমি যখন ইলেকশন পিটিশনটা করি এই হাইকোর্টে, আমি প্রতিকুরকে অন্তত না হলেও 10 থেকে 12 বার বলেছিলাম। আমার যে এভিডেন্স আছে যে তুমি ভাই ইলেকশন পিটিশনটা করো। প্রতিবারই ও বলেছে, দাদা আমার পার্টির উপরে নেতারা আমাকে করতে দিচ্ছে না। আপনি তো জানেন আমাদের সিপিএম পার্টি একটা এতে রয়েছে। তা তখনই আমার মাথায় প্রশ্ন হলো, তাহলে কি তৃণমূলের সঙ্গে সিপিএম কে অ্যালায়েন্স করে রয়েছে? কারণ সকলে জানেন যে অভিষেক হচ্ছে সেকেন্ড ইন কমান্ড। তা তার বিরুদ্ধে যখন কেস ফাইল করা হচ্ছে, তা যেখানে অভিষেক মমতা এখানে ডেমোক্রেটিক সিস্টেমটাকে নষ্ট করছে, তাহলে সেখানে প্রতিকুর রহমানকে সিপিএম পার্টি কেন ফাইল করতে দিচ্ছে না ইলেকশন পিটিশন? তো আমি প্রতিকুরকে এটাও বললাম যে তাহলে তুমি ব্যক্তিগতভাবে তুমি অ্যাডেড পার্টি হও, আমি তো কেসটা করেছি। প্রতিকুর সেটাও করলো না। তখনই বুঝলাম যে ডাল মে কুচ কালা হয়। প্রতিকুর কিছু কিছু কথা বলছে, এগুলো কিন্তু খুব ফেলে দেওয়ার নয়। হয়তো প্রতিকুর আমার কথাতে তখন উদ্বুদ্ধ হয়ে চেয়েছিল, তার উপরের নেতারা তাকে অভিষেকের কাছে খারাপ হবে না বা কোনো একটা তাদের ভেস্টেড ইন্টারেস্টে তারা ও প্রতিকুরকে অনুমতি দেয়নি অ্যাডেড পার্টি হতে বা করতে। কিন্তু পরবর্তীকালে একটা মেরুদণ্ডকে, যেমন আমাদের মেরুদণ্ড চির খেয়েছে, অভিষেকে 3-3 বার আক্রমণ করেছে তার গুন্ডা বাহিনীর জন্য, কিন্তু আমাদের মেরুদণ্ড চির খেলেও আমাদের মেরুদণ্ড সোজা আছে, এখনো সোজা আছে। আমরা কোনোদিন মাথা নত করতে পারবো না। তো প্রতিকুর একটা লড়াকু ছেলে জানতাম, সিপিএম পার্টি বলে নয়, একটা ভালো শিক্ষিত ছেলে। সেই যখন সারেন্ডার করলো অভিষেকের কাছে, কিছু কিছু জিনিস তো আমরা এক্সপ্রেস করতে পারি না, নিজেদের ভেতরে অন্তর একটা ব্যথা বেদনাবোধ জন্মায়, জাগ্রত, সেটা আমার হয়েছে, অবশ্যই হয়েছে। আমি ফেসবুকেও লিখেছিলাম এটা, যে প্রতিকূলে এটা চলে যাওয়াটা আমার পার্টির লোক না হলেও, দেখেন ভালোর সঙ্গে ভালো লড়াইটা হওয়া দরকার।
আজকে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন প্রচুর পচা ধরনের লোক রয়েছে, আর তৃণমূল তো গোটাটাই পচা। তো প্রতিকূল একটা ভালো ছেলে হিসেবে হতে পারে অন্য পার্টি, আমি চেয়েছিলাম ও থাকুক। আর সব আমার পার্টিতে আসবে, অন্য পার্টিতে ভালো লোক থাকবে, এটা তো হয় না। কিন্তু প্রতিকূল যে অভিষেকের কন্ট্রোলে চলে গেল, আমার মনে হয় যে সিপিএম এর লড়াইটা এখানে শেষ, আর সিপিএম বলে কিছু থাকবে না। এবার লড়াইটা হচ্ছে বিজেপি ভার্সাস তৃণমূল। এখানে টিনা ফ্যাক্টর কাজ করছে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। তো যে ধরনের একটা বাতাবরণ তৈরি হয়েছে, আপনারা নিজের সাংবাদিক আপনারাও দেখছেন, তাতে প্রত্যেকেই চাইছে জিহাদি সরকারকে হটাতে। হ্যাঁ, ও হয়তো মুসলিমদেরকে এভাবে উস্কে বলে মুসলিমদের 30%, অফিসিয়ালি 28%, তার মধ্যে এবারে এসআইআর অন্তত 1%, 2% তো বাদ যাবেই, 26% মধ্যে 20% কিন্তু করায়ত্ত করতে পারে। কিন্তু হিন্দুদের মধ্যে 90% হিন্দুই চাইছে এখন তৃণমূলকে হটাতে। এবং এটাই জানবেন, এটাই শেষ ইলেকশন মমতা ব্যানার্জি। দেখুন, একটা সময় মনে হতো 34 বছর সিপিএম থাকার পর সিপিএম কোনোদিন হটাতে পারবে না। অনেকেই বলতো কি তোমরা আরএসএস করো, সিপিএম কোনোদিন হটানো যাবে না। যখন বিজেপিতে আসে ধর সিপিএম কোনোদিন হটানো যাবে না। সিপিএম তো হটে গেল, আজকে ফিনিশ, মাইক্রোস্কোপে দেখতে হবে। তা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি যেটা মনে করছে যে ওরা কোনোদিন এখানে সারা জীবন রাজত্ব করবে, অনেকে সেটাই ভাবছে। এটা হয়, ওরা হটবেই। ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্টের দরকার। আমি নিজে রেলওয়ে বোর্ডের পিএসসি মেম্বার ছিলাম, আমার সঙ্গেই যিনি ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী হয়েছেন। তো এরকম আমরা সব 25 জনের টিম ছিলাম। তো আমি সারা ভারতবর্ষ মোটামুটি আমি ইন্সপেকশনের কাজে দেখেছি প্রচুর সংখ্যক বাঙালি লোক আমাদের বাংলা ছেড়ে মেদিনীপুর, বীরভূম, বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কেরালায় গিয়ে কাজ করছে, তামিলনাড়ুতে কাজ করছে, উড়িষ্যায় গিয়ে কাজ করছে। ছোটবেলায় আমার মানিকতলায় আমার মামা বাড়ি, তা আমি দেখতাম যে বিহার, উড়িষ্যা লোকেরা এখানে এসে ফুচকা বিক্রি করছে, ঠেলা চালাচ্ছে, রিক্সা চালাতো। এবং এখানকার লোকেরা তাদেরকে বিহারি বলতো, উড়ে বলতো, খট্টা বলতো। আমি বিহার, উড়িষ্যাতে গিয়ে দেখি হাজারের বাঙালি ছেলে কাজ করছে। অর্থাৎ ওখানে শিল্প ব্যবস্থা বলে কিচ্ছু নেই, সব ধ্বংস করে দিয়েছে এরা। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, খোদ ডায়মন্ড হারবার রোডে আপনার জে স্পেকট্রাম বন্ধ, জার্মান ফ্যাক্টরি বন্ধ, ওয়ার্ড লামিনেটস বন্ধ, অস্টান পেন্ট কোম্পানি বন্ধ, এরকম 17টা ফ্যাক্টরি শুধু ডায়মন্ড হারবার রোডের দুপাশে বন্ধ করে দিয়েছে অভিষেক এমপি হওয়ার পর। ওই প্রত্যেকটা ফ্যাক্টরি যে করে রাখা হয়েছে, শুধু বলবেন যে আপনাদের মাইনেটাকেই বাড়িয়েছিল। প্রত্যেকটা ফ্যাক্টরিতে 80 থেকে 90 টাকা, কোটি কোটি টাকা মালিকরা ঘুষ দিয়ে দিয়েছিল, বিক্রি হয়নি। সবাইকে 250-300 টাকা করে দিয়েছিলাম। সেই ফ্যাক্টরিগুলোকে সব শেষ করে দিল। একটা মালিকের যদি 50 কোটি চাই, 100 কোটি চাই, সে ফ্যাক্টরি চালাবে না বন্ধ করে পালাবে। একটা তোলাবাজি সিস্টেম করে দিয়েছে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি সরকার। এর থেকে জনগণ মুক্তি চায়, আর কিছু চায় না। দেখুন, প্রত্যেকটা মানুষ ডাল ভাত খাবে, মাথা উঁচু করে বাঁচবে, ছেলে মেয়েরা শান্তি শৃঙ্খলাভাবে থাকবে, মানুষ হবে, আর তো বেশি মানুষ চায় না। কিন্তু একটা এমন একটা, এই যে আপনারা যে সাংবাদিক, আপনারা যে বেরিয়েছেন, আপনাদের মা বাবারা সবাই টেনশনে রয়েছে যে সুস্থ অবস্থা বাড়ি ফিরতে পারবে কিনা। আপনারা যেহেতু এই সমস্ত এক্সপোজ করছেন, একটা বিতিকিচ্ছিরি পরিস্থিতি হয়ে রয়েছে। ইসলামিক জিহাদিদের দ্বারা কন্ট্রোলড বাংলাদেশের জেএমবি এদেরকে প্রচুর ব্যাকআপ দেয়, এবং যার ফলে যে বাংলাদেশি ইলেকশনে আপনি দেখবেন যে পশ্চিমবাংলার সাইডের বাংলাদেশের জেলাগুলো সব জেএমবি পেয়ে গেছে। এই জামাত নেটওয়ার্ক যেভাবে ওয়েস্ট বেঙ্গলে থাবা মেরে ঘেসে হয়েছে, এর থেকে মুক্তি একমাত্র উপায় হচ্ছে এবারে উৎখাত করা। অসংখ্য ধন্যবাদ।